এই দুনিয়ায় আমরা কেউ কারোর মনের কষ্ট বুঝি না। বিপদে স্বার্থপরের মতো আমরা কেবল নিজেকে বাঁচানোর চেষ্টাই করি, অন্যের মনের যন্ত্রণা আমরা বোঝার চেষ্টাই করি না, যার ফলে চারিদিকে কেবল মৃত্যুর হাহাকার আর ধ্বংসযজ্ঞ। আর এই হাহাকার থেকে পুরো পৃথিবীকে বাঁচাতে সুয়ং নামের এক তরুণ বিজ্ঞানী তার বানানো এমন এক ভয়ঙ্কর ভাইরাস কোরিয়ার বিখ্যাত একটি শপিং মলে ছড়িয়ে দেয়, যা একবার কোনো মানবদেহে প্রবেশ করলে সে পিঁপড়ার মতো সাদা রঙের শ্লেষ্মা তৈরি করে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়। এবং এই জম্বিগুলো এক ভয়ঙ্কর চিৎকারের মাধ্যমে তারা একে অপরের মনের ভাষা বুঝতে পারত, যেটা আমরা মানুষেরা কখনো বোঝার চেষ্টাই করি না। আর এটাই চেয়েছিল সুয়ং নামের এই বিজ্ঞানী। কিন্তু এই পরিস্থিতির ফলে বিশাল সংখ্যক তলার এই ডংউরি বিল্ডিংয়ের ভেতর শত শত মানুষ আটকা পড়ে যায়। সরকার তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারছিল না, কারণ উদ্ধার কর্মীরা তাদেরকে বাঁচাতে গেলে জম্বিদের আক্রমণের শিকার হয়ে তারাও জম্বিতে পরিণত হবে। কিন্তু এই জম্বিদেরকে যদি মারতে না পারে, তাহলে তারা যে কোনো মুহূর্তেই শপিং মল থেকে বের হয়ে এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফলে পৃথিবীর মানব জাতি বিলুপ্ত হয়ে সবাই এক পিশাচের দেহে রূপান্তরিত হবে। শেষ পর্যন্ত এই বিশাল সংখ্যক জম্বিরা কি মানুষকে শেষ করে ফেলেছিল? আর যারা কোনো মতে জম্বিদের হাত থেকে পালিয়ে বেড়াতে পেরেছিল, তারাও কি এই বিল্ডিং থেকে বের হতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তিপ্রাপ্ত নতুন কোরিয়ান হরর মুভি কলোনি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা সুয়ং নামের এক বিজ্ঞানীকে দেখতে পাই। সে রাতের বেলা পুলিশকে ফোন করে বলে, আমি চেইনস বায়ো প্রতিষ্ঠানে কাজ করতাম, কিন্তু সেখান থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আর আজ আমি সেই প্রতিষ্ঠানের ডংরি বিল্ডিংয়ে একটা এক্সপেরিমেন্ট চালাবো। ভাইরাসটা আমার শরীরে প্রয়োগ করে দেখেছি, আর আমি সফলও হয়েছি। এমনকি এই ভাইরাসের প্রতিশোধক কেবল আমি। এরপর সকাল হলে আমরা হান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা তার প্রাক্তন স্ত্রী জিয়ং এর জন্য চেইনস বায়ো প্রতিষ্ঠানে অপেক্ষা করছিল। এরপর তারা বিজ্ঞানী কাং উর কনফারেন্সে অংশগ্রহণ করে, যেখানে আসার জন্য তাদেরকে পার্সোনালি একটা ইনভাইটেশন কার্ড পাঠিয়ে এখানে ইনভাইট করা হয়েছিল। বিজ্ঞানী কাং উ ফিচারাম পলিসেফানাম নামের হলুদ রঙের ছত্রাক থেকে অনুপ্রাণিত হয়ে এক বিশেষ ধরনের জৈব সেমিকন্ডার নামক মেডিসিন তৈরি করে, এবং তার বানানো এই মেডিসিন একটা ল্যাংড়া ইঁদুরের শরীরে প্রবেশ করাতেই ইঁদুরটি হাঁটতে সক্ষম হয়। কাং উ বলে, যদি এই মেডিসিন মানুষের মস্তিষ্কে প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ কোনো আলাদা ডিভাইস ছাড়াই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। ফলে পুরো পৃথিবীতে এমন হবে যে কেউ কারোর সামনে কোনো খারাপ চিন্তাই করতে পারবে না। তার এমন বক্তব্য আর চোখে অনুষ্ঠানের পেছনে দাঁড়িয়ে বিজ্ঞানী সুয়ং শুনছিল। তখন আমরা সিওক আর হিউন নামের দুই ভাই বোনকে দেখতে পাই। হিউন বলে, সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি, চলো আমরা সামনের সপ্তাহেই ক্যাম্পিংয়ে যাই। বলে রাখি, সিওক এই চেইনস বায়ো প্রতিষ্ঠানে একজন সিকিউরিটি কর্মীর কাজ করে থাকে। এদিকে কনফারেন্স শেষ হয়ে গেলে প্রফেসর হান জিয়ংকে বিজ্ঞানী কাঙুর সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। তখনই কাঙুর ফোনে একটা কল আসে, আর পুলিশ তাকে ফোন করে বলে, আপনি যে বিল্ডিংয়ে কনফারেন্স করেছেন সেখানে আজ সুয়ং নামের একজন লোক সন্ত্রাসী হামলা চালাবে। কাঙু বলে, তাকে তো আমি আজকে কনফারেন্সে দেখেছিলাম দূরে দাঁড়িয়ে থাকতে। এটা শুনে পুলিশ বলে, তাহলে আমরা শীঘ্রই আসছি, আমাদের টিম পাঠাচ্ছি। প্রফেসর জিয়ং তখন কাঙুর পেছন পেছন আসছিল, কারণ তাকে যে ইনভাইটেশন কার্ডটা পাঠানো হয়েছিল তাতে লেখা ছিল অসম্পূর্ণ যোগাযোগী সমস্ত ধ্বংসের উৎস। কথাটার মানে সে ঠিক বুঝতে পারছিল না। এই কথাটার মানে হলো, মানুষ কেউ কারোর মনের কষ্ট বুঝতে পারে না। কথাটার মানে বুঝতে না পারার কারণে প্রফেসর জিয়ং বিজ্ঞানী কাঙুর পেছন পেছন আসছিল। তখন সে সেখানে বিজ্ঞানী সুয়ংকে দেখতে পায়। সুয়ং এসে কাঙুকে বলে, খুব ভালো বক্তৃতা দিলে তুমি। জৈব সেমিকন্ডারের মাধ্যমে তথ্য বিনিময়, এটা নিয়ে রাত দিন কষ্ট করে রিসার্চ করলাম আমি, আর তুমি নিজের নামে চালিয়ে দিলে। কাঙু বলে, তোমার রিসার্চ করা টেকনোলজি কোথাও ব্যবহার করা যেত না। সুয়ং বলে, তাহলে শোনো, মানবজাতিকে আমি এক অন্য লেভেলে নিয়ে যাব আমার নতুন আবিষ্কারের মাধ্যমে। বাহির থেকে জিয়ং তাদের কথা কাটাকাটি শুনে সেখান থেকে চলে যেতে থাকে। কাঙু বলে, তুই মানবজাতিকে বিলুপ্ত করতে চাস?
সুয়ং বলে, না, বিলুপ্ত নয়, বরং এমন এক নতুন মানবজাতির জন্ম দিব যেখানে থাকবে না কোনো ঈর্ষা, হিংসা, অহংকার। মানুষ একে অপরের কষ্ট বুঝতে না পারার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো থামাতে চাইছি আমি। কাঙ্গু তখন তাকে পাগল বলে সেখান থেকে চলে যেতে থাকলে সুয়ং তার বানানো নতুন ভাইরাস বের করে কাঙ্গুর শরীরেই প্রথমে পুশ করে দেয় আর বলে, তোকে দিয়ে শুরু হলো আমার নতুন জন্ম। ভাইরাস কাঙ্গুর শরীরে ছড়িয়ে যেতেই সে সাদা রঙের শ্লেষ্মার বমি করতে শুরু করে। এরপর মুহূর্তের মাঝেই সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয় আর পাশেই কিছু লোকদের উপর আক্রমণ শুরু করে। ততক্ষণে পুলিশ অফিসার ডং তার টিম নিয়ে চলে আসে, কিন্তু তখনই কিছু আত্মচিৎকার ভেসে আসতে থাকে। ডং বলে, দ্রুত আমাদের পুরো টিমকে কল দাও। এদিকে হান আর জিয়ং তখনও দুপুরের খাবার খাচ্ছিল। সেই মুহূর্তে হানের মেয়ে ফোন করে বলে, তুমি কখন আসবে বাবা? সাথে আমরা হানের স্ত্রী গংকেও দেখতে পাই। জিয়ং বলে, ভালো একজন স্ত্রী পেয়েছ বটে। খাবার শেষ করে তারা চলে যাওয়ার পর কিছু স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আসে লাঞ্চ করতে। চ্যাং বলে, এই মেনুতে যা যা আছে সব দিন, আজকের বিল সব তুই দিবি, বুঝলি? ইয়ন নামের মেয়েটিকে তারা অসহায় পেয়ে তার উপর জোর খাটাতে থাকে সব সময়। তখনই সিকিউরিটি গার্ড সিওককে ফোন করে পুলিশ দ্রুত সবাইকে সরিয়ে নেওয়ার আদেশ করে। পুরো পুলিশ টিম ডংরি বিল্ডিং এর সামনে হাজির হতে থাকে, কিন্তু হান আর জিয়ং এর এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে তখনও কোনো ধারণাই ছিল না। হান বলে, অনেক তো হলো, এইবার ভরসা করার মতো একজন মানুষ খুঁজে নাও, আর কতকাল একা থাকবা? ঠিক তখনই ভিড়ের মাঝে হিউন তার হুইল চেয়ার থেকে পড়ে গেলে জিয়ং নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচাতে যায়। জম্বিগুলো তখন চতুর্দিক থেকে ছুটে আসতে থাকলে কোনো মতে তারা একটি শপের ভেতর ঢুকে যায়, কিন্তু জম্বিরা তবুও তাদের পেছন ছাড়ছিল না। তখন ভুলবশত অফিসার ডংয়ের সাথে চাপ লেগে শপের সুইচ বন্ধ হয়ে গেলে জম্বিরা তাদেরকে দেখতে না পেয়ে চিৎকার থামিয়ে দেয়। তখন একজন বলে ওঠে, এসব কি হচ্ছে? অফিসার ডং বলে, জৈব সন্ত্রাসী হামলা। আগেই কেউ একজন আমাদেরকে কল করে বিষয়টি জানিয়েছিল। বাহির থেকে জম্বিগুলো গ্লাসের ভেতর সেই স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলোর ছবি দেখতে পায় আর ক্ষিপ্ত হয়ে তাদের দিকে ছুটে যায় এবং ভেতরে ঢুকতে না পেরে এক অদ্ভুত চিৎকারের মাধ্যমে তাদের বাকি সঙ্গীদের এখানে আসার আমন্ত্রণ জানায়। জিয়ং তখন ইশারা দিয়ে ইয়ন নামের মেয়েটিকে রুমের লাইট অফ করে দিতে বলে। ইয়ন লাইট অফ করতেই জম্বিগুলো আবারও থেমে যায়। তখন একটা সাইনবোর্ডে বিজ্ঞাপনের মিউজিক বেজে উঠতেই জম্বিগুলো সেই ছবিটার দিকে ছুটতে শুরু করে। জিয়ং বিষয়টা বুঝতে পেরে শপের ভেতরে থাকা মডেলগুলোর ছবি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তখন হিউন বলে, আমার হুইল চেয়ারটা নাও। সিওক বলে, বলছোটা কি? তাহলে তুমি চলবে কি করে? হিউন বলে, বের হতে চাইলেও এটা দিয়ে এখন বের হওয়া সম্ভব নয়, চোখের সামনে ওদের মরে যেতে দিতে পারি না। জিয়ং তার চুলের খোপা দিয়ে ছবিগুলো হুইল চেয়ারে ফিট করে দিতেই জম্বিগুলো এবার ছবির দিকে ছুটতে থাকে। এরপর প্রথমে ইয়ন ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে যায়। সবাই এগিয়ে এলেও মেই নামের মেয়েটি অতি ভীতু স্বভাবের হওয়াতে আসতে পারছিল না। তখন হান বলে, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। প্রফেসর হান তাকে গিয়ে নিয়ে আসার সময় একটা জম্বি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হান মেয়েটিকে বাঁচাতে জম্বিটাকে তার দিকে টেনে নিয়ে যেতে থাকে আর বলে, আয় আমার দিকে আয়। চোখের সামনে প্রাক্তন স্বামীকে এভাবে জম্বিদের কামড়ে মারা যেতে দেখে জিয়ং প্রচণ্ড ভেঙে পড়ে। তখন হানের ফোনে তার স্ত্রী গং কল করে। এই ঘটনায় পুরো শহরে এক আতঙ্কের সৃষ্টি হতে থাকে। শপিং মলের কাউন্টার থেকে মাইক্রোফোনে জানানো হয় আজকের জন্য শপিং মলটি বন্ধ করে দেওয়া হলো। জিয়ং সাহস নিয়ে হানের ফোন থেকে তার স্ত্রী গংকে কল করে। তখন হানের মেয়ে ফোন রিসিভ করে বলে, তুমি কে? আমার বাবা কোথায়? প্রফেসর গং এসে মেয়েকে তার দাদুর সাথে পাঠিয়ে দিয়ে বলে, ও কোথায় বলছো না কেন? জিয়ং বলে, সে অনেককেই বাঁচিয়েছিল, কিন্তু তারপর সে নিজেই জম্বিদের আক্রমণের শিকার হয়েছে। তখন হানের মেয়ে দৌড়ে আসলে গং ইচ্ছে করে ফোনটি কেটে দেয়। হিউন বলে, কি করছো? আমাকে কোলে নেবে নাকি? সিওক বলে, ধরে নাও এটাই আমাদের ক্যাম্পিং,
অন্যকে সাহায্য করার আগে নিজেকে নিয়ে ভাবা উচিত ছিল। অফিসার ডং বলে আমাদের বাঁচার একটা উপায় আছে, আর তা হলো সুইয়ংকে খুঁজে বের করা, কারণ ভ্যাকসিনটা সে নিজের শরীরেই পুশ করে নিয়েছিল। কিন্তু এই বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেলেও তাকে বের হতে দেখা যায়নি। জিয়ং বলে আজ সেমিনারের পর আমি তাকে বিজ্ঞানী কাঙুর সাথে ভিআইপি রুমের 3 তলায় দেখেছিলাম। সবাই বেরোনোর কোনো উপায় না দেখে হতাশায় পড়ে গেলে জিয়ং বলে ওঠে তথ্য বিনিময়ের মাধ্যমে এরা যোগাযোগ করে। প্রথমে হাত পায়ে আর এরপর 2 পায়ে হাঁটছে। ডং বলে এরা যোগাযোগ করে কিভাবে? জিয়ং বলে শব্দ ছাড়াও এরা যোগাযোগ করতে পারে। যেমন পিঁপড়ারা খাবারের গন্ধের মাধ্যমে যোগাযোগ করে। গন্ধটা তারা একে অপরের কাছে পৌঁছে দিতে শ্লেষ্মার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। এরাও ঠিক তেমনটাই করে। আর আমরা যদি এই সময় তাদের মধ্যে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। তখন একজন অফিসার বলে ওঠে ভুয়া তথ্য ছড়াবো কি করে? জিয়ং বলে পিঁপড়ারা ভুল তথ্য পেলে অস্বাভাবিক আচরণ শুরু করে। যেমন ধরুন গোলক ধাঁধা। কখনো কখনো গন্ধের সিগন্যাল পেতে গরমিল হলে তারা একই জায়গায় বৃত্তের মতো ঘুরপাক খেতে থাকে। অফিসার ডং বলে সেটা করব কিভাবে? জিয়ং বলে প্রথমে আমাদের মধ্যে কেউ একজন একরকম গন্ধ নিয়ে তাদের কাছে যাবে, আর সেই গন্ধটাই তাদের মস্তিষ্কে সেট হয়ে যাবে। এরপর বাকিরা ভিন্ন গন্ধ গায়ে মেখে তাদের কাছে যাওয়ার পর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে ওরা আমাদেরকে আর মানুষ হিসেবে চিনতে পারবে না। কিন্তু তাদের মধ্যে কে আগে যাবে? তখন একজন বয়স্ক লোক বলে ওঠে আমি যাব। 20 বছর বয়সে আমি জাতীয় পর্যায়ে শারীরিক খেলায় স্বর্ণপদক পেয়েছিলাম, আমার উপর ভরসা রাখতে পারো। এরই মধ্যে তারা সবাই অনলাইন গ্রুপে যুক্ত হয়ে যায় যাতে তারা গোপনে যোগাযোগ করতে পারে। জিয়ং লোকটার গায়ে এক ধরনের পারফিউম মেখে দিলে লোকটা বাহিরে বেরোতেই জম্বিরা তাকে ধাওয়া করতে থাকে এবং লোকটার গা থেকে সে পারফিউমের গন্ধ মস্তিষ্কে সেট করে নেয়। এরপর সেই লোকটা সব থেকে একই রকমের অনেকগুলো পারফিউম নিয়ে চলে যেতে থাকে। অবশেষে পারফিউম নিয়ে ফিরে আসলে তারা সেই পারফিউম রুমের আনাচে কানাচে সহ ফ্লোরে ছিটিয়ে দিতে থাকে, আর তারা এন্টিফ্রিজ নিয়ে তাদের গায়ে মাখতে থাকে। জম্বিগুলোর মস্তিষ্কে ততক্ষণে সেই প্রথম পারফিউমের গন্ধটাই সেট হয়ে গিয়েছিল, ফলে তারা এসে সবার শরীর শুকতে থাকে। কিন্তু প্রত্যেকের গায়ে ভিন্ন ধরনের গন্ধ থাকাতে তারা প্রথম গন্ধের সাথে মেলাতে পারছিল না। আর যখনই তারা সেই প্রথম পারফিউমের গন্ধটা পায় তখনই সেই সুযোগ নিয়ে সবাই অন্য ফ্লোরে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওদিকে প্রফেসর গং গাড়িতে করে আসছিলেন, তখন টিভি শোতে শুনতে পান বিখ্যাত বিজ্ঞানী সুইয়ং কিভাবে দেশের জন্য রীতিমতো ডাকাত হয়ে উঠেছেন। সুইয়ং এর বাবা সুহ ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একদিন বেনামি সূত্রে রিপোর্ট উঠে এসেছে প্রফেসর সু শিক্ষার্থীদের গবেষণা ফান্ড থেকে টাকা চুরি করেছে। লজ্জায় অপমানে 1 সপ্তাহ পর সু সুইসাইড করে। তবে তার বাবার আত্মহত্যার প্রতিশোধ নিতেই সুইয়ং এমনটা করেছিল কিনা সে বিষয়ে সে মুখ খোলেনি। এদিকে ডংরি বিল্ডিং এর 3য় তলায় সবাই এসে পৌঁছে যায়, আর সুইয়ং বলে পারফিউম দিয়ে তাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করার আইডিয়াটা প্রফেসর জিয়ং এর মাথায় ছিল। তাহলে পারফিউম তো বাতাসে মিশে যায়, বেশিক্ষণ তো ওদের সামলাতে পারবে না। সিয়ং বলে বাদ দাও তোর কথা, যে কোনো ভাবে ওকে ছাদে নিতে পারলে রেস্কিউ টিম চলে আসলে আমরা বেঁচে যাব। একটা গোপন লিফট রয়েছে, সেখান দিয়ে আমরা ওকে নিয়ে যেতে পারি। প্রফেসর গং চলে আসে সুইয়ং এর গবেষণাগারে, যেখান থেকে সে এই মরণব্যাধি ভাইরাস তৈরি করেছিল। এদিকে তারা সেই গোপন লিফটে ঢুকে পড়ে। তখন সুইয়ং বয়স্ক লোকটিকে বলে আপনার বয়স কত? এই বয়সে এত ফিট রয়েছেন কিভাবে? ওইভাবে পিছলে আসাটা কিন্তু দারুণ ছিল। এই বলেই সে লিফটের বাটন 9 তলায় চেপে দিতেই লিফট 9 তলায় এসে খুলে যায়, আর অসংখ্য জম্বিরা সবার উপর হামলে পড়ে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যতে করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কার জাতীয় সুযোগ পাবে। এখানে ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 এবং আরও আকর্ষণীয় গেম রয়েছে। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড ভূত এক্স ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল আরও অনেক কিছুর মাধ্যমে 24 ঘন্টায় গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করো। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ভূত এক্স ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং উপভোগ করুন।
কোনো মতে তারা বেঁচে গেলেও সুয়ং জম্বিগুলোর সাথে পালিয়ে যেতে থাকে। এরপর তারা অন্য তলায় চলে আসলে লিফট খুলে যায় আর দেখে জম্বিরাও তাদের দেখে হুবহু নকল করে যাচ্ছে। হিউন তার ভাইকে বলে, এই বিল্ডিং এ এমন কোনো কন্ট্রোল রুম রয়েছে যেখান থেকে পুরো ভবনের সিসিটিভি দেখা যাবে? আমরা যদি সিসিটিভি সব দেখতে পারি তাহলে জানতে পারবো সুয়ং কোথায় কোথায় যাচ্ছে। সিয়ক তখন তাদেরকে বি ফ্লোরে নিয়ে যেতে থাকে। ওদিকে উদ্ধার টিম সুয়ং এর গবেষণাগারে ঢুকে পড়ে, সাথে প্রসেসর গংও ছিল। সেখানে তারা অনেকগুলো বানরকে স্থির অবস্থায় দেখতে পায়, তবে এরা কেউ মারা যায়নি। সুয়ং এর এমন উদ্ভট এক্সপেরিমেন্ট দেখে তারা হতবাক হয়ে গেলে হঠাৎ উপর থেকে একটা বানর তাদের উপর ঝাঁপিয়ে পড়তেই বাকি বানরগুলো সক্রিয় হয়ে ওঠে। গং সেখানে সবগুলো বানরের একটা ড্যাশবোর্ড দেখতে পায়, যাদের মধ্যে একটা বানর প্রধান ছিল, আর সেই বানরটা মারা যাওয়ার সাথে সাথেই বাকি সব বানরগুলো স্থির হয়ে গিয়েছে। এদিকে তারা কন্ট্রোল রুমে যাওয়ার সময় হঠাৎ মেয়ের পায়ের নিচে একটা ক্যানের বোতল পড়তেই উচ্চস্বরে শব্দ হয়। শব্দ শুনেই তাদের নকল করা জম্বিগুলো খুঁজতে থাকে সেখানে কেউ আছে কিনা। ইউন আর মেই কোনোরকম পা উঁচু করে গাড়ির উপর ধরেছিল। তারপর তারা সবাই মিলে কন্ট্রোল রুমে চলে আসে। তখন জিয়ং বলতে থাকে, জিয়ং লিফটে যা যা বলেছিল সেই সব কিভাবে জানতে পেরেছিল? এর মানে সেও কি আমাদের সিসিটিভিতে দেখতে পাচ্ছে? সে হয়তো সংক্রমিতদের চোখ দিয়ে দেখতে পায়। সিওক বলে, জম্বিরা যা দেখে সুইয়ং কি তাই দেখতে পায়? তখন হিউন বলে, খুঁজে পেয়েছি, সুয়ং কোথায় আছে। সে তৃতীয় তলার করিডোরে বিজ্ঞানী কাংউর সাথে দেখা করতে গিয়েছে। সুয়ং কাংউকে বলেছিলাম না নতুন মানব জাতির সাথে আমার সম্পর্কটা তোমার মধ্য দিয়ে শুরু হবে, এবার আমাকে কামড় দাও দাও। কাংউ কামড় দিতেই সুয়ং শুয়ে পড়ে আর সে চিৎকার করে সমস্ত জম্বিদের সাথে যোগাযোগ করতে থাকে। তথ্য বিনিময়ের জন্যই মূলত সে ইচ্ছে করে এমনটা করেছে। অফিসার ডং বলে, তৃতীয় তলায় গিয়ে সুয়ংকে নিয়ে আসতে হবে, কারণ ভ্যাকসিনটা তার শরীরে রয়েছে। হিউন বলে, আমি এখানে থেকে তোমাদের গাইড করব, দ্রুত যাও তোমরা। হিউন সিসিটিভি দেখে গ্রুপ চ্যাটের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দিতে থাকে কোন পথে গেলে তারা নিরাপদে পৌঁছাতে পারবে। সুয়ং তখন চিৎকার করে সমস্ত জম্বিগুলোকে ডাকতে শুরু করলে দ্রুত তারা লুকিয়ে পড়ে, কিন্তু তারা সুয়ংয়ের মুখ চেপে ধরলে সে চোখের ইশারাতে জম্বিদের ডাকতে থাকে। জিয়ং এবার একটা কাপড় দিয়ে তার চোখ বেঁধে দিলে জম্বিরা পথ ভুলে অন্যদিকে চলে যেতে থাকে। ততক্ষণে সবাই বুঝতে পেরে যায় কোনো কিছু ছাড়াই সুয়ং জম্বিদের সাথে যোগাযোগ করতে পারে। জিয়ং বলে, সবাই শুধু টেক্সটের মাধ্যমে কথা বলো যাতে সে শুনতে না পায়। ওদিকে উদ্ধার টিম শুধুমাত্র সুয়ং এর গবেষণাগারে অভিযান চালাতে পারছিল, কারণ সরকার ডংরি বিল্ডিং এ লকডাউন দিয়ে দিয়েছিল। হিউনের দেওয়া নির্দেশনা অনুযায়ী তারা আসলে দেখতে পায় ঘুরে ফিরে তারা একই জায়গায় চলে এসেছে। তখন অফিসার ডং বলে, ভ্যাকসিন তো আমাদের সাথেই আছে, এবার তাহলে চলে যাওয়া যাক। সিওক বলে, কি বলছো তোমরা? আমার বোন এখনো কন্ট্রোল রুমে। তখন সুয়ং আবারও জম্বিদের ডাকতে শুরু করে আর জম্বিদের কন্ট্রোল রুমের ঠিকানা দিয়ে দেয়। টেক্সটের মাধ্যমে কথা বললেও সিয়ং সেটা শুনতে পায়। ঠিকানা পেয়ে জম্বিগুলো কন্ট্রোল রুমে চলে যেতে থাকে। সিওক অফিসার ডংকে বলে, কি বলছিস তুই? আপনারা সবাই আমার সাথে চলুন, আমি একে নিয়ে যাচ্ছি। কিন্তু অফিসার ডং বলে, তুমি এটা করতে পারবে না, তোমার বোনের কথা ভুলে যাও, অনেক দেরি হয়ে গিয়েছে। হিউন তখন দেখতে পায় সমস্ত জম্বিরা তার কন্ট্রোল রুম ঘিরে ধরেছে। জিয়ং বলে, সবাই এখানে অপেক্ষা কর, আগে তার বোনকে নিয়ে আসি, বুঝলি? কিন্তু অফিসার তাকে মেরে হাত থেকে বন্দুক নিয়ে বলে, এই মুহূর্তে ভ্যাকসিনই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাঁচতে চাইলে পথ দেখাও। সিওক ততক্ষণে তার বোনকে ফোন করে বলে, তুই একদম চিন্তা করিস না, আমি আসছি, দ্রুত আমাকে বল আমি কিভাবে আসব। হিউন তখন তাকে নির্দেশনা দিতে থাকে কিভাবে সে আসবে। একসময় সিওক বলে, তুই তো আমাকে ভুল ঠিকানা দিলি রে, এই লিফট বেসমেন্টে যায় না। হিউন বলে, ঠিক জায়গায় এসেছিস, এবার 4 তলায় যা। সিওক বলে, তারপর? হিউন বলে, এরপর সোজা ডান দিক দিয়ে ইমার্জেন্সি সিঁড়ির কাছে চলে যাবি, তারপর 7 তলায় উঠে বাকিদের সাথে একসাথে হয়ে এখান থেকে চলে যাবি। এসব শুনে সিওক চিৎকার করতে থাকলে হিউন বলে, অনেক দেরি হয়ে গিয়েছে রে, আমাদের গত সপ্তাহে ক্যাম্পিংয়ে চলে যাওয়া উচিত ছিল।
সিওক তখন সিদ্ধান্ত নেয় যারা তার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সে এবার তাদের সবাইকে মেরে ফেলবে। সুইয়ংকে নিয়ে সবাই চলে যেতে থাকলে সিওক তাদের গ্রুপে মেসেজ করে বলে, এবার তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না এখান থেকে। ওদিকে প্রফেসর গং বলে, সুইয়ং এর গবেষণাগারে বানরগুলোর মধ্যে 1 নম্বর মার্ক করা বানরটা মরে যাওয়ার সাথে সাথেই বাকি বানরগুলো নড়াচড়া বন্ধ করে দেয়। রেকর্ড অনুযায়ী এটাই সেই বানর যে প্রথম সংক্রমিত হয়েছিল। তখন অফিসার বলে, তার মানে ওই বিল্ডিংয়ে প্রথম সংক্রমিত ব্যক্তিকে আমরা মারতে পারলে বাকি সব জম্বিরাও নড়াচড়া বন্ধ করে দেবে। এদিকে সিওক ছুরি হাতে বেপরোয়া হয়ে এগিয়ে গিয়ে এক এক করে জম্বিদের শেষ করতে থাকে। বোনের মৃত্যু তাকে যেন দুঃসাহসী করে তুলেছে। এদিকে হেডকোয়ার্টার থেকে সবাই সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে ডঙ্গরি বিল্ডিংয়ে সর্বপ্রথম কে সংক্রমিত হয়েছিল। এরপর আমরা দেখি সিওক কন্ট্রোল রুমে গিয়ে দেখতে পায় বাকিরা কোথায় রয়েছে। দেখা মাত্রই সে অ্যালার্ট মিউজিক অন করে দেয় যাতে শব্দ শুনে জম্বিরা তাদের কাছে ছুটে আসে। এরপরই অফিসার ডং ইচ্ছে করে তার আরেক সহকর্মীকে গুলি করে দেয় যাতে জম্বিরা তার দিকে আকৃষ্ট হয় আর সেই সুযোগে সে সুইয়ংকে নিয়ে পালিয়ে যেতে পারে। ডং সুইয়ংকে নিয়ে পালাতে লাগলে জম্বিরা তার উপর আক্রমণ শুরু করে আর সেই ফাঁকে বাকিরা সুইয়ংকে নিয়ে পালিয়ে যেতে থাকে। কোনো রকম ডং পালিয়ে যেতে থাকলে তার সহকর্মী তাকে পা টেনে ধরে আর বলে, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যায় এখান থেকে। ডং তাকে গুলি করতে গেলে গুলিও শেষ হয়ে যায় আর বলে, ছাড় আমাকে। কিন্তু ততক্ষণে জম্বিরা চারদিক ঘিরে ফেলে আর জিয়ং সহ বাকিরা সুয়ংকে নিয়ে উপরে চলে আসে আর টেক্সট করে বলে, আমি মৃত পুলিশের ফোনটা আনতে যাচ্ছি, সেখান থেকে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করব, তোমরা সবাই সুয়ংকে পাহারা দাও। তখন আমরা দেখতে পাই তারা এতক্ষণ মেসেজের মাধ্যমে যা যা বলছিল সেই সব কথা সুয়ং মুখে বলছিল আর তার জম্বিদের ফোনে মেসেজ হয়ে সেন্ড হচ্ছিল আর জম্বিগুলো মেসেজের সেসব ভাষাও বুঝতে পারছিল। এরপর তারা সেই ঠিকানায় চলে যায়। জিয়ং চলে গেলে মেই বলে, তুই এই পরিস্থিতিতে এত শান্ত রয়েছিস কিভাবে? জবাবে ইয়ন বলে, এর থেকেও খারাপ পরিস্থিতিতে আমি পড়েছিলাম যখন তুই তোর দলবল নিয়ে আমাকে বুলিং করতি, এর চেয়েও খারাপ ছিলাম তখন। মেই বলে, মাফ করে দিস প্লিজ। তুচ্ছ স্বরে ইয়ন বলে, হঠাৎ ক্ষমা চাইছিস? আমাকে এত যন্ত্রণা দেওয়ার পর ক্ষমা পেতে হলে এখান থেকে বের হওয়ার পর ভালো করে চেয়ে নিস। জিয়ং ধীরে ধীরে এসে পুলিশের ফোনটা হাতে তুলে নেয়। এরপর কল করে বলে, অফিসার ডং মারা গিয়েছে, তবে সুয়ং আমাদের কাছেই রয়েছে, দ্রুত আপনাদের রেস্কিউ টিম পাঠান। আমরা 32 তলার গুদম ঘরেই রয়েছি। পুলিশ টিম সেখানে পৌঁছে গেলে ছাদ বেয়ে নিচে নামতে থাকে, কিন্তু সামনে এগোতেই দেখতে পায় প্রচুর সংখ্যক জম্বি একসাথে জড়ো হয়ে আছে। তখন সেই গুদম ঘরের দরজায় কড়া নড়ে ওঠে। মেই দ্রুত দরজা খুলে দিলে দেখতে পায় জম্বিরা এসে বলে, আমরা রেস্কিউ টিম। এরপরই নিজেকে বাঁচাতে এবারও স্বার্থপরের মতো মেই ইয়নকে জম্বির মুখে ঠেলে দিয়ে পালাতে লাগলে আরেকটা জম্বি এসে তাকে আটকে দেয়। ততক্ষণে ইয়ন জম্বিতে পরিণত হয়। সুয়ং বলে, ওর কাছে ক্ষমা চাইবি বলেছিলি না, এবার ক্ষমা চেয়ে নে। হেডকোয়ার্টার থেকে সিসিটিভির মাধ্যমে পুলিশ টিম দেখতে পায় ডঙ্গরি বিল্ডিং থেকে একজন পুলিশ বলছে, দ্রুত ব্যাকআপ টিম পাঠান। তখনই সিগন্যাল বন্ধ হয়ে যায়। জিয়ং দেখতে পায় সিয়ং জম্বিদের নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। তখন সামনের দিকের আড়াল থেকেই সিওক তাদের উপর অ্যাটাক শুরু করে। এক পর্যায়ে সিওক লক্ষ্য করে তার শরীরে জম্বিদের লালা জড়িয়ে থাকার কারণে জম্বিরা তাকে তাদের দলেরই মনে করছিল আর সেই সুযোগে সিওক সবকটাকে মেরে ফেলতে থাকে। কিন্তু সিয়ং তখন আবার কিছু জম্বিকে ডাকতে শুরু করে। সিওক ফেসে গেলে সিয়ং এগিয়ে আসতেই জিওক এসে তাকে বেঁধে ফেলতে থাকে। সিয়ং চোখের ইশারায় জম্বিদের ডাকতে থাকলে জম্বিরা এসে তার বাঁধন খুলে দেয়। তখন সিওক এসে জম্বিদের কুপিয়ে সুয়ংকে মারতেই যাবে, তখন জিয়ং এসে তাকে বাধা দেয় আর বলে, তাকে মেরে ফেললে ভ্যাকসিনের অভাবে আরো শত শত মানুষ মারা যাবে। সিওক বলে, তাতে কি, আমার বোনকে রেখে তোরা চলে গিয়েছিলি। সেই সুযোগে সুয়ং সেখান থেকে চলে যেতে থাকলে সিওক তার পেছন পেছন আসতে থাকে। সুয়ং বলে, তোর ইচ্ছাটা এবার পূরণ হবে দাঁড়া। তখনই সিওক পর্দা সরালে তার আদরের ছোট্ট বোনকে দেখতে পায় যে জম্বিতে পরিণত হয়েছে। হিউন তার কাছে এগিয়ে আসতে থাকে। বোনকে দেখে সে ইমোশনাল হয়ে যায়। বোনকে আঘাত করতে পারবে না বলে সে তাকে কিছুই করে না। হিউন এসে তার বুকে ছুরি বসিয়ে দেয় আর বোনের হাতেই তাকে প্রাণ দিতে হয়।
সুয়ং এসে জিয়ংকে বলে, দেখো হিউনকে দেখতে আগের থেকে ভালো দেখাচ্ছে, তাই না? জিয়ং বলে, এই ইনভাইটেশন কার্ডটা তাহলে তুই পাঠিয়েছিলি আমাকে? সুয়ং বলে, সেদিন আমার বাবা আপনাকে অনেক অনুরোধ করেছিল। আমার বাবা আপনাকে বলেছিল সে শিক্ষার্থীদের ফান্ড থেকে টাকা চুরি করেনি। অসম্পূর্ণ যোগাযোগের কারণে বড় ট্র্যাজেডি হয়েছিল। আমার বাবার কথা আপনি সেদিন শুনেননি। জিয়ং বলে, প্রতিশোধ নিতে চাইলে আমার উপর নিতে পারতি, এত মানুষকে কেন মারলি? সুয়ং বলে, আমার বাবা মারা গিয়েছে অসম্পূর্ণ যোগাযোগের কারণে, আপনার মতো একজনের জন্য নয়। পুরো পৃথিবীর মানুষ আমার বাবাকে সেদিন ভুল বুঝেছিল, কেউ আমার বাবার কথা শোনেনি। তাই আমি তাদের সবার মনকে একে অপরের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে তারা একে অপরের কষ্ট বুঝতে পারে। অন্যের অনুভূতি না বুঝার দরুন আমার বাবার মতো যাতে কাউকে মরতে না হয়। এসব বলতে বলতে সুইয়ংয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তখনই পুলিশ টিম সেখানে চলে এলে সুয়ংকে নিয়ে যেতে থাকে, কিন্তু জম্বিদের হাতে ফেসে যায় জিয়ং। ওদিকে হেডকোয়ার্টারে সবাই বলতে থাকে, যাক অন্তত ভ্যাকসিনটি পাওয়া গিয়েছে। তাহলে গং বলে, তাহলে ওই মেয়েটার কি হবে? ওকে ওভাবেই ফেলে রেখে আসবে? অফিসার বলে, ইতিমধ্যে তোমাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তোমার কথা কেউ শুনবে না। এই বলে তার কথাকে কেউ পাত্তা না দিয়ে চলে যায়। আর এর দ্বারাই আমরা বুঝতে পারি সুয়ংয়ের এই ভাইরাস তৈরির পেছনের আসল কারণটা কি লুকিয়েছিল। গং জিয়ংকে ফোন করে বলে, ক্ষমা করে দিও, রেস্কিউ টিম তোমাকে বাঁচাতে আসবে না। আমি সবাইকে বলেছিলাম সুয়ংয়ের ল্যাবে একদল বানর দেখেছিলাম। 1 নম্বর বানরটাকে মারতেই সব বানরগুলো স্থির হয়ে যায়, তাই ভেবেছি প্রথম সংক্রমিত ব্যক্তিকে মারতে পারলে বাকি সংক্রমিতরা স্থির হয়ে যাবে। আর সেটা ভুল হওয়ার কারণে আমাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে। জিয়ং বলে, না, 1 নম্বর বানরটা প্রথম সংক্রমিত ছিল না, এটা সেই বানর যে সবাইকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে 1 নম্বর হবে সুয়ং নিজেই, যে সবাইকে নিয়ন্ত্রণ করছে। সুয়ংকে নিয়ে ফিরে আসার সময় আক্রান্ত পুলিশ টিম যারা ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে, তারা সবাই বাকিদের উপর ঝাঁপিয়ে পড়ে। সমস্ত পুলিশ টিমকে মেরে জম্বিগুলো সুয়ংকে নিয়ে পুলিশের গাড়িতে উঠে পড়ে। প্রফেসর গং দ্রুত হেডকোয়ার্টারে গিয়ে বলে, প্রফেসর জিয়ং ফোন করে বলেছে প্রথম বানরটা সংক্রমিত নয়, এমনকি সুয়ং নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাই তাকেই এখন মেরে ফেলতে হবে। কিন্তু সবাই তাকে ঠাট্টা স্বরে বলে, ভ্যাকসিনকে মেরে ফেলবো, চলে যাও এখান থেকে। ততক্ষণে সুয়ংকে নিয়ে পুলিশের গাড়ি হেডকোয়ার্টারে চলে আসতে থাকে, আর যেই গাড়ি ভর্তি ছিল শুধুই জম্বি। গাড়ি খুলতেই জম্বিগুলো সবার উপর ছাপিয়ে পড়তে থাকে। সুয়ং একরকম চরম সত্য কথাই বলেছিল, এই পৃথিবীতে কারোর মনের কষ্ট কেউ বোঝার চেষ্টাই করে না, যদি করত তাহলে পৃথিবীতে এত ধ্বংসযোগ্য হতো না। জিয়ং তখন একটা রক্তাক্ত ড্রেস পরে নেয়, যেটাতে জম্বিদের লালা জড়িয়েছিল, ফলে আর কোনো জম্বি তাকে আক্রমণ করে না। জিয়ং গংয়ের কাছে ফোন করে বলে, দয়া করে আমাকে সুয়ংয়ের লোকেশনটা জানাতে পারবে? গং কোনো কিছুর তোয়াক্কা না করে হেডকোয়ার্টারে ফিরে গিয়ে সুয়ংয়ের লোকেশনটা জানালে জিয়ং একটা গাড়ি নিয়ে সেখানে যেতে থাকে। আর সুয়ংকে মারার চেষ্টা করতে থাকলে জম্বিরা তার গাড়ি ঘিরে ধরে। জিয়ং গাড়ি থেকে বেরিয়ে গেলে সুয়ং ইশারাতে জম্বিদের ডাকতে থাকে। জিয়ং তার গায়ের পোশাকটা খুলে সাইডে চলে যায়, আর জম্বিরা সেই পোশাকটাকে ঘিরেই গোলক ধাঁধার মতো ঘুরতে থাকে। জিয়ং শুরুতেই একটা কথা বলেছিল, এরা হচ্ছে পিঁপড়ার দলের মতো, যারা একবার কোনো ভুল গন্ধের সন্ধান পেলে গোলক ধাঁধায় পরিণত হয়। সিয়ং অনেকক্ষণ ধরে এই গোলক ধাঁধা দেখে অসহ্য হয়ে গেলে সে জামাটা গিয়ে সরাতেই দেখতে পায় সেখানে কেউ নেই, আর মুহূর্তেই সব জম্বি স্থির হয়ে যায়। জিয়ং দেখে এবার জম্বিগুলো ঠিক আগের অবস্থায় ফিরে গিয়েছে, তাই সে এক পাশের বাসের মডেলের ছবি দেখতে পেয়ে সেটার নিচে লুকিয়ে পড়ে। কারণ প্রসেসর জিয়ং জানে জম্বিগুলো পিঁপড়ার মতো কোনো গোলক ধাঁধায় পরিণত হওয়ার পর যখন তাদের ভুল ভাঙে, তারপর তারা আবার আগের অবস্থায় ফিরে যায়। যেমনটি প্রথম অবস্থায় তারা কোনো ছবি দেখলে সেটাকে মানুষ মনে করে ঝাঁপিয়ে পড়তো। জম্বিগুলো এবার বাসের সে ছবির উপর ঝাঁপিয়ে পড়লে জম্বিদের ভিড়ের ভেতর পড়ে সিয়ং একটা আগুনের গাড়ির সংস্পর্শে চলে আসে। ফলে সে এবার যতই তাদেরকে থামতে বলে না কেন, কেউ তার কোনো কথাই শোনে না। আর যখনই সুয়ং আগুনে পড়ে মৃত্যুবরণ করে, সাথে সাথে সব জম্বিগুলো স্থির হয়ে যায়। এর মানে এই শহর এখন বিপদমুক্ত হয়ে গিয়েছে। জিয়ং গংকে ফোন করে বলে, সিসিটিভিতে দেখো তো সব জায়গায় তারা থেমে গিয়েছে কিনা। গং বলে, জিয়ং বলে, ভ্যাকসিনকে আমার জন্যই মরতে হলো, সবাই আমাকেই দোষী করবে। গং বলে, আপনি সবার কাছে ঘৃণার পাত্র হলেও আমি আপনার সাথেই থাকবো। তখন আমরা দেখি জম্বিগুলোর মধ্যে একটা জম্বি হঠাৎ জেগে ওঠে। সুয়ং জিয়ংকে ডঙ্গরি বিল্ডিংয়ে বলেছিল, আমি এমন এক জগৎ তৈরি করেছি যেখানে সবাই সবার কষ্ট বুঝতে পারবে, তুমি একা লড়াই করবে, কত পারো দেখি।
তার কথাই সত্যি হলো। এই পুরো শহরে এখন জিয়ং আর গংকে বোঝার জন্য একটা মানুষও নেই। তাই সুইয়ংয়ের বানানো ভাইরাস আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।